দেখ তাহলে আজকে আমরা পড়বো শেক্সপিয়ারের লেখা আর একটা মানে খুবই ফেমাস নাটক, সেটা কি হচ্ছে, সেটার নাম হচ্ছে ম্যাকবেথ। তাহলে আমরা আগে পড়েছিলাম অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট ছিল কি একটা কমেডি। তারপর পড়েছিলাম ওথেলো। ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি বা বিয়োগান্তক, বা যার পরিসমাপ্তি হবে দুঃখের, বা সেটা দুঃখের একটা নাটক। আজকে যেটা পড়বো ম্যাকবেথ, সেটা হচ্ছে একটা ট্র্যাজেডি বা একটা দুঃখের নাটক। মানে এর শেষ, এই নাটকের শেষ হবে যখন নাটকের হিরো বা যে মেন ক্যারেক্টার তার মৃত্যুর মাধ্যমে নাটকের শেষ হবে। তো এটাও একটা ট্র্যাজেডির, একটা শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ। তাহলে এখানে আমরা ক্যারেক্টারগুলো ফার্স্টে খাতায় লিখেছিস, দেখে নে যে ক্যারেক্টারগুলো জানার দরকার পড়বে। দেখ, প্রথম হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথকে বলা হচ্ছে ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো টার্মটা কোথা থেকে আসছে, মানে ট্র্যাজেডি বা দুঃখের যে সমস্ত নাটক, সেই নাটকে যে সমস্ত হিরো থাকে, যে সমস্ত হিরোর নাটকের শেষের দিকে মৃত্যু হয়, সেই সমস্ত হিরোকে বলা হয় ট্র্যাজিক হিরো। তো ম্যাকবেথেরও আমরা দেখবো নাটকের শেষে তার মৃত্যু হবে, ওই জন্য ম্যাকবেথকে বলা হবে ট্র্যাজিক হিরো। আর ম্যাকবেথের অ্যাকচুয়াল টাইটেল বা ওর যে পোস্ট এই নাটকের মধ্যে, সেটা কী ছিল, থেন। থেন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গার রুলার বা শাসক, তাকে বলা হচ্ছে থেন। তাহলে ম্যাকবেথ একটা ক্যারেক্টার হলো, আর ম্যাকবেথের ওয়াইফ, তার স্ত্রী ছিল লেডি ম্যাকবেথ। তাহলে আমরা দুটো ক্যারেক্টার জানলাম, ম্যাকবেথ, ম্যাকবেথের ওয়াইফ হচ্ছে লেডি ম্যাকবেথ। এখানে হচ্ছে কিং ডানকান। ডানকান ছিল কোথাকার রাজা, স্কটল্যান্ডের রাজা। মানে স্কটল্যান্ড ধর একটা বড় দেশ, সেই স্কটল্যান্ড দেশের রাজা হচ্ছে ডানকান। এবং ওই যে স্কটল্যান্ড দেশের মধ্যে আরও অনেক ছোট ছোট রাজা ছিল বা যা শাসক ছিল, যাদেরকে বলা হচ্ছে থেন। সেই রকমই একজন থেন ছিল ম্যাকবেথ। তাহলে ডানকান হচ্ছে একটা গোটা দেশের রাজা, তার আন্ডারে যে সমস্ত শাসকরা কাজ করতো তাদের মধ্যে একজন শাসক হচ্ছে ম্যাকবেথ। তাহলে এই ডানকানের দুজন ছেলে ছিল, বড় ছেলের নাম কি, ম্যালকম, আর ডানকানের ছোট ছেলের নাম কি, ডোনাল্ডবেন। তাহলে ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, তার বড় ছেলে হচ্ছে ম্যালকম, আর তার ছোট ছেলে হচ্ছে ডোনাল্ডবেন। আর একটা ক্যারেক্টার দেখ, তারপর আছে ব্যাঙ্কো। ব্যাঙ্কো হচ্ছে কি ম্যাকবেথস ফ্রেন্ড মানে এমনি পাড়ার বন্ধু এরকম নয়, মানে তার যে কাজকর্মে, মানে ম্যাকবেথ যে সমস্ত যে পেশায় যুক্ত, মানে একটা জায়গা বা একটা জায়গা শাসন পরিচালনার সঙ্গে যে কাজে যুক্ত, সেই রকমই মানে তার অফিসিয়াল পারপাসেরই একজন বন্ধু হচ্ছে ব্যাঙ্কো। এই ব্যাঙ্কোর ছেলে হচ্ছে ফ্লিয়েন্স। ব্যাঙ্কোর আর কোনো ওয়াইফ বা কোনো আর কিছু পরিচয় জানার দরকার নেই, শুধু ব্যাঙ্কো ম্যাকবেথের একজন বন্ধু, এবং তার ম্যাকবেথের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হচ্ছে ব্যাঙ্কো, এবং ব্যাঙ্কোর ছেলে হচ্ছে ফ্লিয়েন্স। আর হচ্ছে ম্যাকডাক। ম্যাকডাক হচ্ছে একটা ক্যারেক্টার, এর শুধু অ্যাকচুয়ালি এর কোনো ওয়াইফ বা সন বা ডটার কিছু জানার দরকার নেই, শুধু জানবি ম্যাকডাক। ম্যাকডাককে, এই ম্যাকডাক বলে ব্যক্তি এই নাটকের শেষে ম্যাকবেথকে কিল করবে বা হত্যা করবে। আর এই গল্পে যেটা মানে সিম্বলিক্যালি বা রূপক অর্থে কিছু ক্যারেক্টার ব্যবহার করা হবে, তার মধ্যে হচ্ছে 3 উইচেস। উইচেস মানে হচ্ছে ডাইনি, 3টে ডাইনি, যারা মানে ভবিষ্যৎবাণী করবে, এবং যাদের জন্যই মানে নাটকটা এতটা মানে এরম একটা ট্র্যাজেডি বা দুঃখ বা বিয়োগান্তক দিকে নাটকের পরিসমাপ্তি হবে, তার মেন কারণ হচ্ছে উইচেসগুলো। কারণ উইচেসগুলোই এমন কিছু ভবিষ্যৎবাণী করবে যার ফলে ম্যাকবেথের যে এন্ডিং বা ম্যাকবেথের যে শেষটা হবে খুবই দুঃখে। বুঝতে পেরেছি এইটুকু সবাই? When Duncan was the king of Scotland, যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিল, there lived a brave general, সেখানে বাস করতো একজন ব্রেভ মানে সাহসী জেনারেল, who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in war. তাহলে যে জেনারেল বাস করতো তাকে কিভাবে লুকটা মানে তাকে দেখা হতো উইথ হাই এস্টিম মানে প্রচণ্ড সম্মানের সঙ্গে, এস্টিম মানে সম্মানের সঙ্গে, থ্রু আউট স্কটল্যান্ড, সারা স্কটল্যান্ড দেশব্যাপী। কিসের জন্য তাকে এত সম্মান দেওয়া হতো? ফর হিজ গ্রেট ভেলার, তার যে বিশাল বীরত্ব, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার যে যুদ্ধে পারদর্শিকতা, তার জন্য তাকে গোটা স্কটল্যান্ডের মানুষ সম্মানের চোখে দেখত। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। তাহলে এই যার কথা বলছে ব্রেভ জেনারেল, অ্যাকচুয়ালি এটা ম্যাকবেথই। তাহলে এই যে ব্রেভ জেনারেল ছিল ওয়াজ এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। এই যে বৃদ্ধ রাজা, স্কটল্যান্ডের বৃদ্ধ রাজা ডানকান, তার একজন খুব মানে কাছের আত্মীয় ছিল এই ম্যাকবেথ। এবার বলছে দেখ, হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্লেমিস। তাহলে ম্যাকবেথ প্রথমে কি ছিল? থেন অফ গ্লেমিস। তাহলে গ্লেমিস বলে একটা জায়গা, তার শাসক ছিল ম্যাকবেথ। অফ লেট মানে হচ্ছে সাম্প্রতিককালে। হি ডিফিটেড আর রেবেল আর্মি। অফ লেট মানে সাম্প্রতিককালে, মানে তখনকার সাম্প্রতিককালে। হি ডিফিটেড মানে পরাজিত করেছিলেন। আর রেবেল আর্মি মানে হচ্ছে বিদ্রোহী সেনাবাহিনী। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে,
যাকে সাহায্য করছিল, যে বিদ্রোহী আর্মি বা বিদ্রোহী সেনাদলকে সাহায্য করছিল কারা? দ্য ট্রুপস অফ নরওয়ে। নরওয়ে একটা অন্য দেশ, তারা সেই বিদ্রোহী আর্মিকে সাহায্য করছিল ইন গ্রেট নাম্বারস মানে নরওয়ে দেশ থেকে অনেক সেনাবাহিনী এই বিদ্রোহী আর্মিতে পাঠানো হয়েছিল। এটা দেখ পুরোপুরি সরাসরি নাটকের মধ্যে দেয়া নেই, তোকে তাও বলছি জিনিসটা দেখে নে কীরকম হচ্ছে। দেখ মানে এখানে ম্যাকবেথ দেখছিস কি বলছে, থেন অফ গ্লেমিস বলে একটা জায়গা, সেখানকার শাসক ছিল ম্যাকবেথ, যেটা পরে স্কটল্যান্ডের মধ্যে একটা জায়গা। তেমনি স্কটল্যান্ডের মধ্যে আর একটা জায়গা ছিল, তার নাম ছিল কাউডার। সো কাউডারের যে থেন অফ কাউডার যে ছিল, সে কি করেছিল, স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল। এবং সে যে বিদ্রোহী হয়ে উঠেছিল, তার ফলে স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে সে যখন যুদ্ধ ঘোষণা করেছিল, তখন পাশের দেশ থেকে নরওয়ে দেশের যে সমস্ত নরওয়ে দেশের যারা লিডার ছিল বা যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু যাতে এই বিদ্রোহটা আরও মাথাচাড়া দিয়ে ওঠে, স্কটল্যান্ডকে যাতে আরও ছোট করা যায় বা স্কটল্যান্ডের মধ্যে যাতে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করা যায়, তার জন্য বাইরের দেশ নরওয়ে থেকে অনেক সেনাবাহিনী পাঠানো হয়েছিল এই থেন অফ কাউডারকে সাহায্য করার জন্য। যে থেন অফ কাউডার বা যে কাউডার বিদ্রোহ ঘোষণা করেছিল তারই নিজের দেশের রাজা ডানকানের বিরুদ্ধে। তাহলে এবার দেখ, তাহলে এটা বুঝলি কিভাবে কেন মানে বিদ্রোহটা হয়েছিল। হি ইমার্জড অ্যাজ এ ভেলার মিনিয়ন। তাহলে এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহ দমন করতে ম্যাকবেথ কী করেছিল, একটা খুব মানে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এখানে ভেলর মিনিয়ন মানে হচ্ছে বীরত্বের দূত। সে যেন এই বিদ্রোহটা দমন করতে, মানে স্কটল্যান্ডের রাজার হয়ে বিদ্রোহটা দমন করতে ম্যাকবেথ একটা খুব মানে প্রশংসনীয় কাজ করেছিল। অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম মানে তাকে যেন একটা মানে কোনো একটা মুকুট, মানে সে এত সুন্দর কাজ করেছিল, তাকে যেন একটা পারফেক্ট একটা কোনো ক্রাউন বা একটা কোনো সম্মান তাকে দেওয়া যেতে পারে। হিজ ভেলার অ্যান্ড কারেজ ডিম্যান্ডেড প্রেস ফ্রম অল অ্যান্ড সানরাই। তার যে ভেলার, তার যে বীরত্ব, অ্যান্ড কারেজ, তার যে সাহসিকতা, ডিম্যান্ডেড প্রেস যেটা প্রশংসার দাবি করেছিল বা যেটা খুব প্রশংসনীয় ছিল, অ্যান্ড অল সানরাই, এবং আরও যত রকম প্রশংসা এই বীরত্বের জন্য করা যায়, সেটা ম্যাকবেথকে করাই যেতে পারতো তার এই বীরত্বপূর্ণ কাজের জন্য। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. এক সেকেন্ড বলবো। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। তাহলে এই দুজন স্কটিশ জেনারেল, তারা ছিল ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, এরা দুজন জেনারেল ছিল। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। তারা সেই গ্রেট ব্যাটেল মানে এই যুদ্ধ, মানে কোন যুদ্ধের কথা বলছে, এই যে বিদ্রোহী সেনাবাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধ করে তারা সেখান থেকে ফিরছিল। তাহলে কে ফিরছিল, ম্যাকবেথ আর তার একজন সহকারী বা তার বন্ধুও বলতে পারিস ব্যাঙ্কো, তারা দুজনে ফিরছিল। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। তখন বজ্রপাত হচ্ছিল। থান্ডার মানে বজ্র, লাইটনিং মানে বিদ্যুৎ চমকানো, সেটাকে বলা হচ্ছে। অন দ্যাট ওয়ে দে ওয়ার স্টপ বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ দ্য থ্রি ফিগার্স। অন দ্য ওয়ে, সেই ফেরার পথে, দে ওয়ার স্টপ মানে তাদেরকে দাঁড় করেছিল কারা, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স। তিনটে মূর্তির যে অদ্ভুত অ্যাপিয়ারেন্স, উপস্থিতি, তাদেরকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছিল। দ্যাট লুক লাইক ওম্যান, যাদের দেখে মনে হচ্ছিল তারা মহিলা, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু তারা মহিলা মনে হলো, তাদের আবার বিয়ার্ড ছিল মানে দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার স্কিন, এবং তাদের যে উইদার মানে তাদের যে কোঁচকানো যে চামড়া, গায়ের চামড়া, অ্যান্ড ওয়াইল্ড ড্রেস, তাদের যে অদ্ভুত বন্য পোশাক, মেড দেম লুক লাইক আনআর্দি ক্রিয়েচার্স। তাহলে তাদের যে দেখে মনে হচ্ছে মহিলা, তাদের আবার গালে দাঁড়িয়ে আছে, অ্যান্ড তাদের উইদার স্কিন, তাদের গায়ের চামড়াটা আবার কোঁচকানো, অ্যান্ড ওয়াইল্ড ড্রেস, তাদের এই অদ্ভুত বন্য পোশাক, এটা কি করেছিল, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার, তাদেরকে অজাগতিক বা মানে আমাদের এই জগতের যেন কোনো প্রাণী নয়, এটা তাদেরকে বোঝাচ্ছিল। তাদের এইরকম লুকস বা তাদের এরকম যে দেখতে ছিল, এটা দেখে আমরা কি বুঝতে পারছিলাম, মানে ম্যাকবেথ আর ব্যাঙ্কো বুঝতে পারছিল তারা হয়তো এই পার্থিব জগতের বা আমাদের পৃথিবীর কোনো ক্রিয়েচার বা প্রাণী নয়। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচছিল এবং তারা গান করছিল। কি বলে নাচছিল, গান করছিল, দেখ, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। বলছে ভালো হচ্ছে, ভালোই হলো খারাপ, আবার খারাপই হচ্ছে ভালো, মানে ফেয়ার মানে হচ্ছে ভালো আর ফাউল মানে হচ্ছে খারাপ। তাহলে ফেয়ার ইজ ফাউল, ভালো হচ্ছে খারাপ, আর ফাউল ইজ ফেয়ার, খারাপ হচ্ছে ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি ইয়ার। হোভার মানে যেটা ছড়িয়ে পড়ছে, কোথায় ছড়িয়ে পড়ছে, থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি ইয়ার, যেটা ছড়িয়ে পড়ছে ফগ মানে কুয়াশার মধ্যে, অ্যান্ড ফিল দি ইয়ার মানে দূষিত বাতাসের মধ্যে যেটা ছড়িয়ে পড়ছে। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যখন তারা দুজন জেনারেলকে দেখলো, মানে এই যে তিনটে ক্রিয়েচার, তারা যখন দেখলো দুজন জেনারেলকে, দ্য ফার্স্ট হুইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস।
তাহলে প্রথম যে উইচ সে কিভাবে ম্যাকবেথকে স্যালিউট করলো, প্রথম যে ডাইনি তার ম্যাকবেথকে কি বলে স্যালিউট করলো, থিয়েন অফ গ্ল্যামিস বলে। এটা তো ম্যাকবেথ এমনিই ছিল থিয়েন অফ গ্ল্যামিস, তো তাকে এই নামে ডাকলো, তো কোনো অসুবিধা নেই এখানে। The general was scarcely startled to find himself known by the such creatures. The general, এখানে জেনারেল বলতে ম্যাকবেথকে বোঝাচ্ছে। ম্যাকবেথ was scarcely startled, ম্যাকবেথ মানে scarcely মানে না হওয়ার মতোই, বা মানে startled মানে চমকানো, scarcely startled মানে সে মানে চমকায়নি। To find himself known by such creatures মানে এইরকম কোনো একজন প্রাণী যে তাকে চেনে সেটা দেখে ম্যাকবেথ কিন্তু ফার্স্টে চমকায়নি। The second witch addressed him as the Thane of Cawdor, তার পরের যে উইচ বা পরের যে ডাইনি সে ম্যাকবেথকে কি বলে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, Thane of Cawdor, to which he had no প্রিটেনশন। মানে এই যে থিয়েন অফ কাউডার কিন্তু ম্যাকবেথ ছিল না, বা এটার প্রতি তার কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে দেখ, প্রথম ম্যাকবেথ যখন প্রথম উইচ বা প্রথম ডাইনি যখন বললো থিয়েন অফ গ্ল্যামিস, তখন ম্যাকবেথ কিছু মাইন্ড করলো যে জানতেই পারে, যেই হোক চেনে আমাকে, কোনো ব্যাপার নয়। সেকেন্ড উইচ বা সেকেন্ড ডাইনি যখন বলছে থিয়েন অফ কাউডার, তখন কিন্তু ম্যাকবেথ একটু নাড়াচাড়া দিয়ে উঠলো। কারণ দেখ, ম্যাকবেথ কিন্তু তখন ওই টাইটেলটা বা ওই থিয়েন অফ কাউডার বা কাউডারের শাসক কিন্তু তখন হয়নি। ম্যাকবেথ কিন্তু তখন সবে মাত্র ওই কাউডারের রাজা যে ডানকানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই বিদ্রোহটা দমন করে তখন সেই মাত্র সবে ম্যাকবেথ ব্যাংকোর সাথে ফিরছিল। তখন কিন্তু এই উইচ তাকে এই কথাটা বলে দিল, যে এই টাইটেল যে সম্বোধন করে দিল যে থিয়েন অফ কাউডার, হুইচ হি হ্যাড নো প্রিটেনশন, এটার প্রতি ম্যাকবেথের কোনো উদ্দেশ্য ছিল না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, আর একজন যে উইচ ছিল সে ম্যাকবেথকে কি বলে অ্যাড্রেস করছে, দেখ, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, বলছে এরপরে, মানে কাউডার তো প্রথমে ম্যাকবেথ থিয়েন অফ গ্ল্যামিস ছিল সেটা বলে দিল, তারপর একজন বললো তুমি থিয়েন অফ কাউডার, আর একজন থার্ড উইচ কি বলছে, দেখ, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, বলছে এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। মানে ম্যাকবেথের মনে যে সুপ্ত বাসনা বা ম্যাকবেথের যে মানে একটা চাহিদা, তার যে ডিম্যান্ড, সেটা কিন্তু দেখ আস্তে আস্তে এই উইচেসগুলি তার মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করছে, বা তার মধ্যে সেই যে সুপ্ত বাসনাগুলোকে জাগ্রত করছে। প্রথমে গ্লেমিশের থিয়েন ছিল, সেটা নর্মালভাবে অ্যাড্রেস করলো, তারপর বলছে তুমি থিয়েন অফ কাউডার হবে, সেই তার উচ্চ আকাঙ্ক্ষাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে বলছে কিনা, দেখ, যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে, মানে ডানকানের জায়গায় তুমি বসবে আগামী দিনে। Such a prophetic greeting might well amaze him. Such a prophetic, এইরকম প্রফিটিং মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কিত, বা এরকম একটা ভবিষ্যৎবাণী মাইট ওয়েল অ্যামেজ হিম, এটা ম্যাকবেথকে খুবই অ্যামেজ করেছিল বা চমকে দিয়েছিল। ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন সার্ভাইভ, কারণ ম্যাকবেথ জানতো অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন সার্ভাইভ, যতদিন কিনা রাজার ছেলেরা সার্ভাইভ করবে বা বেঁচে থাকবে, তাহলে রাজার ছেলে কে ডানকানের ছেলে কে ছিল, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন। তাহলে ম্যাকবেথ জানতো যতদিন ম্যালকম এবং ডোনাল্ড বেন বেঁচে থাকবে, হি কুড স্কার্সলি হোপ টু সাকসিড টু দ্য থ্রোন, সে কখনোই হোপ করতে পারে না বা আশা করতে পারে না যে সে ওই রাজ সিংহাসনে বসবে। By this time, এই সময়, Banquo was curious to know the reason why the witches had little to say about him. এই সময় Banquo was curious, Banquo কৌতূহলী হয়ে পড়লো, to know the reason why the witches had little to say about him, যে কী ভেবে Banquo কৌতূহলী হয়ে পড়লো, Banquo এটা ভেবে কৌতূহলী হয়ে পড়লো যে কেন উইচেসরা তার সম্পর্কে, মানে ব্যাংকোর সম্পর্কে কিছু বলছে না, শুধুমাত্র ম্যাকবেথের সম্পর্কেই বলে যাচ্ছে। এটা ভেবে ব্যাংকো একটু কিউরিয়াস বা কৌতূহলী হয়ে পড়ল। Whereas they kindle hope in the heart of his dearest friend. Kindle hope মানে আশা জাগ্রত করা, মানে বলছে যখন ব্যাংকও বলছে যখন তুমি ওর সম্পর্কে অত কথা বলছো, ওর মনে যখন এত আশার সঞ্চার করছো উইচেসদেরকে বলছে, তাহলে আমার সম্পর্কে কেন কিছু বলছো না, এটাই মানে ব্যাংকোর প্রশ্ন ছিল বা ব্যাংকো বলেছিল। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাংকো, তারপর উইচেসগুলো বা ডাইনিগুলো ব্যাংকোর দিকে ঘুরলো, অ্যান্ড টোল্ড হিম ইন সাম হোয়াট রিডলিং টার্মস, এবং ব্যাংকোকে বললো কিছু একটা কথা রিডলিং টার্মস মানে ধাঁধার সুরে বা ধাঁধার মতো করে ব্যাংকোকে একটা কথা বললো। কি কথা বললো দেখ, টু বি লেসার দ্যান ম্যাকবেথ, বলছে তুমি ম্যাকবেথের থেকে লেসার মানে কমই থাকবে, মানে ম্যাকবেথের মতো অতটা সম্মানীয় তুমি হবে না, বাট অ্যান্ড গ্রেটার, কিন্তু ম্যাকবেথের থেকে অনেক বেশি মহান হবে, নট সো হ্যাপি, তুমি হয়তো খুব একটা
সুখী হবে না, খুব একটা খুশি হবে না, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু তুমি আবার অনেক বেশি খুশি হবে। মানে দেখ কথাটার মধ্যেই যেন একটা পরস্পর কন্ট্রাডিক্টরি কথা বলছে ম্যাকবেথের মতো অতটা ম্যাকবেথের থেকে লেসার থাকবে, আবার বলছে তুমি গ্রেটার হবে মানে ওর থেকেও মহান হবে, আবার বলছে তুমি খুব একটা হ্যাপি হবে না, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু ওর থেকেও বেশি খুশি হবে। মানে একটা রিডিলিং টার্মসে মানে ধাঁধার মতো করে বলছে, মানে যাতে ব্যাংকও ভাবে বা ওর মাথাতেও গুলিয়ে যায় যে কি বলতে চাইছে উইচেসগুলো। They also prophesied তারা আরও ভবিষ্যৎবাণী করেছিল দ্যাট although Banquo would never reign as the king of Scotland, তারা আরও ভবিষ্যৎবাণী করেছিল কি Banquo would never reign as the king of Scotland, Banquo কখনোই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না। এই উইচেসগুলো কি ভবিষ্যৎবাণী করছে দেখ, ব্যাংকোকে বলছে তুমি কখনোই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, yet his successors would be the kings, yet his successor, এখানে হিজ বলতে ব্যাংকোর, সাকসেসর্স মানে হচ্ছে উত্তরসূরি বা তার পরবর্তী প্রজন্ম would be the kings, তাহলে ব্যাংকোকে বলছে তুমি রাজা হতে পারবে না, কিন্তু তোমার ছেলে মেয়েরা বা তোমার আপকামিং জেনারেশন তারা কিন্তু স্কটল্যান্ডের রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইনটু দ্য থিন এয়ার, এই কথাগুলো বলে তারা সেই পাতলা বাতাসে ভ্যানিশ হয়ে গেল বা উধাও হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেল রিয়েলাইজ দ্য ওয়েয়ার্ড সিস্টার টু বি উইচেস, এই যে বাতাসের মধ্যে হঠাৎ করে মিলিয়ে গেল এইটা দেখে জেনারেলসরা মানে ব্যাংকো এবং ম্যাকবেথ রিয়েলাইজ করতে পেরেছিল বা বুঝতে পেরেছিল দ্য ওয়েয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, এইরকম ওয়েয়ার্ড বা অদ্ভুত সিস্টার বলতে উইচেসদেরকে নিজেদের মধ্যে বোন বলছে, ওই ওয়েয়ার্ড সিস্টার বা এরকম তিনটে উইচেস তারা কিছু এরকম তিনজন ছিল ওয়েয়ার্ড সিস্টার, মানে এই যে তিনজন অদ্ভুত বোন ছিল তারা উইচেস বা তারা ডাইনি, এটা জেনারেলসরা ব্যাংকো এবং ম্যাকবেথ বুঝতে পারলো কখন, যখন তারা হঠাৎ করে বাতাসের মধ্যে মিলিয়ে গেল বা গায়েব হয়ে গেল। While they stood there pondering on the strangeness of this adventure, যখন এই মানে উইচেসগুলো হঠাৎ করে গায়েব হয়ে গেল তখন they stood there মানে ম্যাকবেথ এবং ব্যাংকো সেখানে দাঁড়িয়েছিল, অ্যান্ড পন্ডারিং মানে গভীরভাবে চিন্তা করছিল, পন্ডার মানে গভীরভাবে চিন্তা করা, অ্যান্ড পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, যে অদ্ভুত ধরন এইরকম একটা অ্যাডভেঞ্চার বা এই যে এদের সঙ্গে সাক্ষাৎ হলো এইরকম একটা রোমাঞ্চকর ঘটনা, তার যে অদ্ভুত ধরন সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছিল। There arrived certain envoys, এই ঠিক সেই সময় এইখানে এলো certain envoys মানে হচ্ছে দূত বা বার্তাবাহক, তাহলে এই সময় এলো কিছু বার্তাবাহক from the king, যাকে যেই সমস্ত বার্তাবাহক বা মেসেঞ্জারদেরকে পাঠিয়েছিল কে, দ্য কিং স্কটল্যান্ডের রাজা ডানকান, যাদেরকে পাঠিয়েছিল তাদের কি কাজে পাঠানো হচ্ছে বা দেখ, who were empowered, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল টু কনফার আপন ম্যাকবেথ, কনফার আপন মানে কাউকে কিছু প্রদান করা, কনফার মানে হচ্ছে প্রদান করা, তাহলে ওই দূতদেরকে কি জন্য পাঠানো হয়েছিল, টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডার, ম্যাকবেথকে যে থেন অফ কাউডার যে টাইটেলটা দেওয়া হয়েছে সেই টাইটেলটা প্রদান করার জন্য ওখানে ওই রাজা কিছু দূতকে পাঠিয়েছিল। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, এই যে ঘটনাটা এটা ছিল খুব মিরাকুলাস মানে খুব অলৌকিক, করসপন্ডিং টু দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, মানে উইচেসরা যে এইমাত্র প্রেডিকশন করে গেল যে তুমি থেন অফ কাউডার হবে, তার কিছুক্ষণ পরই রাজা দূত পাঠাচ্ছে এবং জানাচ্ছে যে ম্যাকবেথ তুমি থেন অফ কাউডার হয়ে গেছো। এই ঘটনাটা ছিল খুবই মিরাকুলাস বা খুবই অলৌকিক একটা ঘটনা। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার wrapped in amazement, ঘটনাটা এতটাই অলৌকিক ছিল যে ম্যাকবেথ সেখানে দাঁড়িয়ে রইল wrapped in amazement, মানে সে ম্যাকবেথ যেন এতটাই মানে এই যে ঘটনাটা হঠাৎ করে যে ঘটলো এটাতে সে যেন ম্যাকবেথ কী হলো মানে বিস্ময় মানে অভিভূত হয়ে গেল, বা ম্যাকবেথ যেন একটা বিস্ময়ের মোড়কে নিজেকে জড়িয়ে ফেললো যে কী হলো, যেটা এইমাত্র প্রফেসাইজ করে গেল বা যেটা এইমাত্র ভবিষ্যৎবাণী করে গেল সেই ঘটনাটা এই সঙ্গে সঙ্গে কীভাবে ঘটে যাচ্ছে, এইটার ফলে এই যে ঘটনাটা ঘটলো এর ফলে ম্যাকবেথ নিজেকে যেন একটা বিস্ময়ের জগতে ভাসিয়ে দিল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিং অফ দ্য এনভয়েস, সে এতটাই বিস্মিত হয়ে গিয়েছিল ম্যাকবেথ যে সে আনএবল মানে সে অপারক হয়ে গিয়েছিল টু রেসপন্ড টু দ্য গ্রিটিং অফ দ্য এনভয়েস, এই যে দূতরা যারা তাকে এই যে খবরটা দিতে এসেছিলো তাদেরকে কোনো রকম সে রেসপন্ড করতে পারলো না, তাদেরকে কোনো রকম সে থ্যাংক ইউ বা কিছু বলতে পারলো না, ম্যাকবেথ এতটাই মানে হতভম্ব হয়ে গিয়েছিল। তাহলে এই যে দূত এই যে এনভয়েস কারা কারা এসেছিল দেখ, রস অ্যান্ড অ্যাগনাস, তাহলে এনভয়েসের নামগুলো আমরা জানলাম, রস অ্যান্ড অ্যাগনাস এরাই ছিল সেই এনভয়েস বা দূত যারা
রাজা ডানকানের হয়ে ম্যাকবেথকে এই খবরটা দিতে এসেছিল যে তুমি থেন অফ কাউডার এই টাইটেলটা পেয়েছো। Hope began to swell in his heart with this thane of cowdership. বলছে hope began to swell in his heart, এই যে আশাটা তার মনে আস্তে আস্তে সোয়েল করতে শুরু করলো, মানে ফুলে ফেপে উঠতে শুরু করলো। কার মনে ফুলে ফেপে উঠতে শুরু করলো? ম্যাকবেথের মনে। কারণ ম্যাকবেথকে উইচেসরা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে তুমি এখন গ্লেমিশের রাজা আছো, একটু পরেই তুমি কাউডারের রাজা হবে বা কাউডারের থেন হবে। এই যে যখন এই ঘটনাটা ঘটে গেল, ম্যাকবেথ কাউডারের থেন হয়ে গেল, তখন তার মনটা আশায় পরিপূর্ণ হয়ে গেল এবং তার মনটা সোয়েল করতে আরম্ভ করলো, ফুলে ফেপে উঠতে আরম্ভ করলো। কিসের আশায়? যে তার পরবর্তী ভবিষ্যৎবাণী যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে। যখনই কাউডারের যে থেন অফ কাউডার টাইটেলটা পেয়ে গেল, তখন তার উচ্চাকাঙ্ক্ষা, তার আশাটা আরও কয়েক গুণ বেড়ে গেল যে তাহলে আমি এবার নিশ্চয়ই স্কটল্যান্ডের রাজাও হতে পারবো। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। এখন সে সেই থার্ড উইচ মানে তৃতীয় ডাইনিটা যেটা বলেছিল ওই স্কটল্যান্ডের রাজা হবে, সেইটার কথা সে এখন ভাবতে আরম্ভ করলো। টার্নিং টু ব্যাংকোর দিকে ঘুরে হি সেড, ম্যাকবেথ বলেছিল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার সিন্স। বলছে তুমি কি চাও না যে তোমার ছেলেরা বা তোমার যে সন্তানরা, আগামী প্রজন্ম তারা রাজা হোক? এটা ম্যাকবেথ ব্যাংকোকে জিজ্ঞাসা করছে। What the witches promised to me has so wonderfully come to pass. বলছে কারণ তুমি দেখো উইচেসরা যেটা আমাকে যেটা প্রমিস করে গেছে বা আমার কাছে যেটা প্রতিজ্ঞা করে গিয়েছিল যে আমি থেন অফ কাউডার হয়ে যাব, আমি দেখো সঙ্গে সঙ্গে হয়ে গেলাম। তাহলে ব্যাংককে বলছে তুমি কি চাও না যে তোমার ছেলেমেয়েরা বা তোমার যে আপকামিং জেনারেশন তারা স্কটল্যান্ডের রাজা হোক? এবার ব্যাংকো বলছে দেখ, দ্যাট হোপ, সেই আশা, রিপ্লাইড ব্যাংকো বলছে, মাইট এনকেন্ডেল ইউ টু এম এট দ্য থ্রোন। বলছে সেই আশা তোমাকে কিন্তু এনকেন্ডেল করতে পারে বা তোমার মনে সেই আশাটা জাগাতে পারে যে তুমি ওই থ্রোন বা স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। বাট অফেন টাইমস মানে বেশিরভাগ সময় দিস মিনিস্টার অফ ডার্কনেস, মিনিস্টার মানে মন্ত্রী, এখানে তো মন্ত্রী বলা যাবে না, মিনিস্টার অফ ডার্কনেস মানে এখানে ওই অন্ধকারের দূত বলতে এখানে কাদের বোঝাচ্ছে? ওই 3 উইচ সিস্টার বা 3 যে ডাইনি বোন তাদেরকে বোঝাচ্ছে। বলছে অফেন টাইমস দিস মিনিস্টার অফ ডার্কনেস, এই সমস্ত যে অন্ধকারের দূতেরা, টেল আস ট্রুথ ইন লিটল থিংস, এরা আমাদেরকে টেল আস ট্রুথ ইন লিটল থিংস মানে এরা আমাদের সত্যি কথাগুলো বলে অল্প অল্প করে। টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্সেস, যাতে আমরা যখন বড় কিছুর সম্মুখীন হই তার ফলাফল যেন কনসিকুয়েন্স মানে ফলাফল সেটা যেন খারাপ হয়। মানে ওরা হয়তো আমাদের মনে আশা জাগানোর জন্য একটু কিছু সত্যি কথা বলবে যেটা আমরা হয়তো অ্যাচিভ করেও ফেলবো বা সেটাতে আমরা সফল হয়েও যাব, কিন্তু আলটিমেটলি যখন আমরা বড় কিছুর জন্য বড় গোলকে যখন টার্গেট করব তখন কিন্তু আমরা খুব খারাপ একটা ফলাফল ভোগ করব। এটা মানে ব্যাংকও বুঝেছে। ব্যাংকও মানে কিন্তু অতটা মানে ম্যাকবেথের মতো অতটা মানে লোভী বা তার মধ্যে অতটা উচ্চাকাঙ্ক্ষা নেই। যে ব্যাংককেও তো বলেছে তোমার চিলড্রেনরা বা তোমার আপকামিং জেনারেশন রাজা হবে, কিন্তু ব্যাংক ওটা নিয়ে অত ভাবছে না, ব্যাংক ওটা নিয়ে অতটাও বেশি উৎফুল্লিত হয়ে যাচ্ছে না যতটা ম্যাকবেথ হয়েছে। ম্যাকবেথের মনে যতটা আশার সঞ্চার উইচেসরা করতে পেরেছে, ব্যাংকোর মনে কিন্তু ততটা আশার সঞ্চার বা ততটা মানে ওকে জাগরিত করা যে তোমার ছেলেরা রাজা হবে সেই ব্যাপারে ব্যাংকও অতটা চিন্তিত নয়। কারণ ব্যাংকও জানে যে এই সমস্ত মিনিস্টার অফ ডার্কনেস বা এই সমস্ত অন্ধকারের দূতরা বা এই সমস্ত ডাইনিরা আমাদেরকে ছোট ছোট মিথ্যা বলে আমাদেরকে কিন্তু বড় জায়গায় গিয়ে ফাঁসিয়ে দেয়। এটা কিন্তু ব্যাংকও জানে, তাই ব্যাংকও নিজেকে অতটা গা ভাসিয়ে দিচ্ছে না যে আমার ছেলেরা রাজা হবে এই ভেবে। তারপর দেখ, however the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth। বলছে যাই হোক, the prophecies of the witches যে ভবিষ্যৎবাণী, prophecies মানে ভবিষ্যৎবাণী, সেটা had sunk too deep, এটা ম্যাকবেথের মনে খুব ডিপ মানে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল। he told his wife about the strange prediction of the 3 witches। সে তার স্ত্রীকে তার যে এই স্ট্রেঞ্জ প্রেডিকশন মানে এই উইচেসরা বা ডাইনিরা যে একটা অদ্ভুত প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করেছে সেটা কিন্তু সে তার স্ত্রীকে বা লেডি ম্যাকবেথকে জানিয়েছিল। অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং যে পার্সিয়াল মানে ওই যে ভবিষ্যৎবাণী সেটা যে পার্সিয়ালি বা সেটা যে আংশিকভাবে সফল হয়েছে সেটাও কিন্তু সেটার ওয়াইফ লেডি ম্যাকবেথকে জানিয়েছিল। তাহলে এখানে দেখ, এটা তো একটা গল্পের রূপে আছে। এখানে আমরা মানে তুই তাহলে ভাববি যে এখানে তাহলে ম্যাকবেথ কী করে জানালো লেডি ম্যাকবেথকে? ম্যাকবেথ তো এখন ওখানে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এটা যে মেন নাটক, সেখানে দেখা যাবে ম্যাকবেথ এই যে ঘটনাটা ঘটার পর তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে একটা চিঠি লিখেছে এবং সেই চিঠিতে জানিয়েছে যে এরকম
আমার উইচেসরা আমাদের এরকম প্রেডিকশন করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, এবং সেই ভবিষ্যৎবাণীর মধ্যে একটা ভবিষ্যৎবাণী যে আমি থেন অফ কাউডার হব সেটা অলরেডি অ্যাকমপ্লিশ হয়ে গেছে বা সেটা অলরেডি সফল হয়ে গেছে। এটা এইরকম একটা লেটার পাঠিয়ে ম্যাকবেথ তার ওয়াইফ লেডি ম্যাকবেথকে জানিয়েছিল। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ দ্য ম্যাকবেথ। স্পার মানে হচ্ছে নাড়া দেওয়া। তাহলে লেডি ম্যাকবেথ কী করেছিল, ম্যাকবেথের যে রিলাক্টেন্ট পারপাস মানে অনিচ্ছুক ইচ্ছা সেটাকে লেডি ম্যাকবেথ নাড়া দিয়েছিল বা সেটাকে জাগিয়ে দিয়েছিল। কেন? ম্যাকবেথ হু ফেল্ট কম্পালশন অ্যাট দ্য থট অফ ব্লাড। কারণ ম্যাকবেথ যুদ্ধ করে, বীর যোদ্ধা ঠিকই, কিন্তু তার যেন রক্ত দেখলে একটা ভয় লাগে। সে যে রাজা ডানকানকে হত্যা করে যে সে রাজা হবে সেটা সে কখনো যেন স্বপ্নেও ভাবতে পারে না, বা সেই চিন্তা তাকে ভীত করে তোলে, ভীত সন্ত্রস্ত করে তোলে বা তাকে ভয় পাইয়ে দেয়। এই যে ম্যাকবেথের রিল্যাক্ট্যান্ট পারপাস, তার যে অনিচ্ছুক ইচ্ছা রাজা ডানকানকে হত্যা করে আমি কখনোই রাজা হব না, এই যে অনিচ্ছুক ইচ্ছাটাকে কিন্তু লেডি ম্যাকবেথ আস্তে আস্তে নাড়া দিতে আরম্ভ করলো, বা তার মনে এমন কিছু কথা বললো যাতে ম্যাকবেথ কিন্তু সেই যে তার লক্ষ্যে বা রাজা ডানকানকে হত্যা করতে নিজেকে আস্তে আস্তে তৈরি করে, সেই দিকে লেডি ম্যাকবেথ তাকে সাহায্য করতে আরম্ভ করলো। She did not cease to represent the murder of the king as step absolutely necessary to fulfillment of the flattering prophecy. তাহলে she did not cease to represent, সে মানে লেডি ম্যাকবেথের সামনে এটা বলতে একদমই আটকালো না লেডি ম্যাকবেথ, বা তাকে বলতে মানে বাধাও দিল না যে তুমি যদি তোমার যে ভবিষ্যৎবাণী সেটা যদি তুমি ফুলফিলমেন্ট করতে চাও তাহলে কিন্তু তোমাকে রাজা ডানকানকে হত্যা করতে হবে। এটা কিন্তু লেডি ম্যাকবেথ কোনো মানে সিক্রেটলি বা কোনো মানে কি বলবো, মানে তোর গোপন না রেখে একদম সরাসরি বললো তোমাকে যদি রাজা হতে চাও তাহলে কিন্তু তোমাকে ডানকানকে হত্যা করতেই হবে। ইট হ্যাপেন দ্যাট অ্যাট দিস টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল। এই ঠিক সেই সময় কি হলো, কিং ডানকান আবার ম্যাকবেথের ক্যাসেলে বা ম্যাকবেথের যে দুর্গ সেখানে এলো কি করতে, অ্যালং উইথ হিজ টু সন্স, তার দুটো ছেলেকে নিয়ে, ম্যালকম এবং ডোনাল্ডবেন তার দুটো ছেলেকে নিয়ে এলো, অ্যান্ড নিউমারাস থেন্স এবং আরও অনেক থেন্স বা আরও অনেক শাসকদেরকে সেখানে নিয়ে রাজা ডানকান ম্যাকবেথের ক্যাসেলে বা ম্যাকবেথের দুর্গে এলো। অ্যান্ড অ্যাটেন্ডেন্স টু অনার ম্যাকবেথ, এবং তার সঙ্গে কিছু অ্যাটেন্ডেন্স মানে রাজার যে সমস্ত টুকটাক কাজকর্ম করা যে সমস্ত লোক থাকে সেই সমস্ত অনেক লোকজন নিয়ে রাজা এলো কোথায়, ম্যাকবেথের ক্যাসেলে, ম্যাকবেথের দুর্গে, টু অনার মানে ম্যাকবেথকে সম্মান জানাতে। কিসের জন্য সম্মান জানাতে? ফর হিজ ট্রিউম এগেনস্ট দ্য রেবেলস। ম্যাকবেথ যে এই যে বিদ্রোহী সেনাদলের বিরুদ্ধে যে যুদ্ধ করে সেখান থেকে যে বিজয়ী হয়ে ফিরে এসেছে তার জন্যে তাকে স্বাগত জানাতে বা তাকে অনার দিতে, তাকে সম্মান জানাতে রাজা ডানকান চলে এলো ম্যাকবেথের ক্যাসেলে তার অনেক সঙ্গী সাথী এবং তার ছেলে মেয়েদের দিয়ে। মানে সেটা নিয়ম আছে না যে মারো মুঝে মারো, মানে সেই রকমই ব্যাপার, মানে রাজা ডানকান মানে নিজেই চাইছে যে আমাকে আবার মারো, ওই জন্য চলে এলো ম্যাকবেথের ক্যাসেলে। এইটুকুই আজকে থাক, বাকি পরের দিন বাকিটা বলবো। মানেগুলো কতটা লিখেছিস বলবো? দেখ, ফার্স্টে আছে হাই এস্টিম মানে অনেক সম্মান, হাই এস্টিম অনেক সম্মান। থ্রু আউট স্কটল্যান্ড দেশব্যাপী, থ্রু আউট স্কটল্যান্ড দেশব্যাপী মানে গোটা স্কটল্যান্ড জুড়ে। গ্রেট ভেলার অনেক সম্মান, গ্রেট ভেলার অনেক সম্মান, গ্রেট, হ্যাঁ বল। আচ্ছা, ভেলোর মানে বললাম না, মানে সরি, ভেলোর মানে হচ্ছে বীরত্ব, অনেক বীরত্ব। নেটওয়ার্ক চেক করতে হবে না। গ্রেট ভেলোর অনেক বীরত্ব। থেন মানে হচ্ছে শাসক, অফ লেট, থেন মানে হচ্ছে শাসক, অফ লেট, মানে হচ্ছে সেই সময় বা সাম্প্রতিক সময়। রেবেল
বিদ্রোহী সেনাবাহিনী। রেবেল আর্মি বিদ্রোহী সেনাবাহিনী। অ্যাসিস্টেড সাহায্য। অ্যাসিস্টেড সাহায্য। তাড়াতাড়ি লিখছি, বাংলা মানে বানান ভুল হলে বলবি। অ্যাসিস্টেড সাহায্য। ইমার্জ আবির্ভূত হওয়া। ইমার্জ আবির্ভূত হওয়া। আবির্ভূত লিখছি, হওয়াটা আসছে না কেন কি জানি লেখাটা। আবির্ভূত হওয়া। ভেলার্স ম্যানিয়ন বীরত্বের দূত। বীরত্বের দূত। ভেলার্স ম্যানিয়ন বীরত্বের দূত। থান্ডার অ্যান্ড লাইটনিং। থান্ডার অ্যান্ড লাইটনিং বজ্র বিদ্যুৎ। স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অদ্ভুত উপস্থিতি। স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অদ্ভুত উপস্থিতি। বিয়ার্ড দাড়ি। উইদার্ড কোঁচকানো। উইদার্ড হ্যাঁ, উইদার্ড কোঁচকানো। উইদার স্কিন মানে কোঁচকানো গায়ের চামড়া। আনআর্দি অপার্থিব। ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। আনআর্দি অপার্থিব, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী। ফেয়ার মানে হচ্ছে ভালো। ফেয়ার মানে হচ্ছে ভালো। ফাউল ফাউল মানে হচ্ছে খারাপ। ফাউল মানে হচ্ছে খারাপ। হভার হভার মানে হচ্ছে স্প্রেড বা ছড়ানো। স্প্রেড বা ছড়ানো। হভার মানে হচ্ছে স্প্রেড বা ছড়ানো। ফিল দি এয়ার দূষিত বাতাস। ফিল দি এয়ার দূষিত বাতাস। স্কার্সলি স্টার্টল অবাক হয়নি। স্কার্সলি স্টার্টল অবাক হয়নি বা চমকে যায়নি। স্কার্সলি স্টার্টল অবাক হয়নি বা চমকে যায়নি। প্রিটেনশন মানে দাবি। প্রিটেনশন মানে হচ্ছে দাবি। হিয়ার আফটার এর পরে। হিয়ার আফটার এর পরে। হিয়ার আফটার এর পরে। বল। না না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হিয়ার আফটার এর পরে। প্রফেটিক গ্রিটিং
প্রফেটিক গ্রিটিং, প্রফেটিক মানে হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধীয় অভিবাদন, অ্যামেজ মানে হতবাক। হ্যাঁ বল, প্রফেটিক গ্রিটিং মানে ভবিষ্যৎ সম্বন্ধীয় অভিবাদন। অ্যামেজ মানে হতবাক। কিন্ডল হোপ, আশার সঞ্চার। কিন্ডল হোপ, আশার সঞ্চার। আশা বানান ভুলে গেল। যাই হোক, তালবস্য হবে, দন্তস্য নয়। আশার সঞ্চার, কিন্ডল হোপ, আশার সঞ্চার। রিডলিং টার্মস, রিডলিং টার্মস, ধাঁধার মতো, ধাঁধার স্বরে বা ধাঁধার মতো। রিডলিং টার্মস, ধাঁধার মতো। প্রফিসাইড, ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। রিং মানে হচ্ছে শাসন। রিং মানে শাসন বা রাজত্ব। সাকসেসার্স, উত্তরসূরি বা বংশধর। থিন এয়ার, পাতলা বাতাস। রিয়েলাইজড, বুঝতে পেরেছিল। পন্ডারিং, গভীরভাবে চিন্তা করেছিল। এনভয়েস, দূত বা বার্তাবাহক। এমপাওয়ার্ড, দায়িত্ব দেয়া হয়েছিল। কনফার আপন, প্রদান করতে। মিরাকুলাসলি, অলৌকিকভাবে। wrapped in amazement, বিস্ময়ে মুড়ে যাওয়া বা বিস্ময়কে ঘিরে ধরা। বিস্ময়ে মুড়ে যাওয়া বা বিস্ময়ে ঘিরে ধরা। swell, ফুলে ফেঁপে ওঠা।
সোয়েল, ফুলে ফেঁপে ওঠা। এনকিন্ডল, এনকিন্ডল মানে সঞ্চার বা আলোড়িত। এনকিন্ডল মানে হচ্ছে সঞ্চার বা আলোড়িত। অফেন টাইম, বেশিরভাগ সময়। অফেন টাইম, বেশিরভাগ সময়। কনসিকোয়েন্স, ফলাফল। কনসিকোয়েন্স, ফলাফল। সাঙ্ক টু ডিপ, গভীরভাবে গেঁথে যাওয়া। সাঙ্ক টু ডিপ, গভীরভাবে গেঁথে যাওয়া। পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, আংশিক সফলতা। পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, আংশিক সফলতা। স্পার, নাড়া দিয়েছিল। রিল্যাক্টেন্ট, অনিচ্ছুক। রিল্যাক্টেন্ট পারপাস, অনিচ্ছুক উদ্দেশ্য বা যে উদ্দেশ্যের প্রতি তার কোনো ইচ্ছা ছিল না। কম্পানসন, বিবেকবোধ। বা বিবেকের দংশন। বিবেকবোধ বা বিবেকের দংশন। বিবেকবোধ বা বিবেকের দংশন, কম্পানসন। নিউমারাস টেন্স, নিউমারাস মানে অনেক, নিউমারাস মানে হচ্ছে অনেক, আর থেন মানে হচ্ছে শাসক। তাহলে নিউমারাস টেন্স মানে অনেক শাসক, মানে ম্যাকবেথ যেমন থেন অফ গ্লেমিস ছিল, এরকম অনেক আরো অনেক শাসক সেখানে এসেছিল। ট্রিউম্ফ মানে বিজয় বা জয়।